এদিকে ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে সরাতে মাঠে নেমেছে বিএনপির হাজার হাজার কর্মীরা। আওয়ামী লীগের পদেই হাঁটছে বিএনপি। অন্যদিকে শেখ হাসিনার আবারও কল রেকর্ড ফাঁস। রাত পোহালেই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। রণক্ষেত্রে পরিণত হয় ছাগলদী মোড় এলাকা। পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দুভাগে বিভক্ত। এক পক্ষ চাঁদাবাজি, দখলদারি, বিগত 15 বছর ধরে এই কাজগুলোর সাথে জড়িত একটাই নাম শুনেছেন, তাই না? তাহলে এই রিপোর্টটা একটু পড়ছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, অনেক মজা পাবেন। একটাই নাম শুনেছেন বিগত 15 বছরে, যারা কেবল চাঁদাবাজি দখলদারি করে। তাছাড়া 2রা অক্টোবর 1983 সাল থেকে 12/5/2011 তারিখ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক অর্ডিন্যান্স 1983 এর 19 ধারা এবং 20 ধারার ব্যত্যয় ঘটিয়ে বেআইনিভাবে বিভিন্ন প্রক্রিয়ায় গ্রামীণ ব্যাংকের দর্শক, দেশ প্রবাসী কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ, যেটা আপনারা দেখতে এসেছেন। আমি মনে করি এই সংবাদটি এবছরের সব থেকে গরম এবং গুরুত্বপূর্ণ একটা তথ্য বা সংবাদ। দর্শক, এবার ঈদের পরে রীতিমতো মাঠ কাঁপাতে মাঠে নেমেছে বিএনপি। আপনারা জানেন কি না জানেন না, তবে বিএনপি কিন্তু সংস্কারের পক্ষে নেই, ছিল না এবং থাকবেও না। পাশাপাশি ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে নামানোর জন্য তারা কিন্তু রোডে ঘাটে অর্থাৎ রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। যে কোনো সময় 5 আগস্টের মতো তারা হামলা করার পরিকল্পনা নিয়েছে। দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি বাংলাদেশের বিভিন্ন স্থানে ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে নামানোর জন্য তারা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। পাশাপাশি তারা কিন্তু হামলা ভাঙচুর শুরু করেছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা বিস্তারিত দেখে আসি। তার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একটা মূল আকর্ষণ হলো, নতুন একটা কল রেকর্ড শেখ হাসিনার ভাইরাল হয়েছে, সেটা আমরা এই ভিডিওর পরের ভিডিওতেই দিয়ে দিয়েছি। আপনারা সবাই ধৈর্য ধারণ করে দেখলে সেই শেখ হাসিনার কল রেকর্ডটি শুনতে পাবেন, যেটা নাকি বিস্ফোরক কিছু মন্তব্য করেছেন বাংলাদেশ নিয়ে। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা বিস্তারিত দেখে আসি। চাঁদাবাজি, দখলদারি, বিগত 15 বছর ধরে এই কাজগুলোর সাথে জড়িত একটাই নাম শুনেছেন, তাই না? তাহলে এই রিপোর্টটা একটু পড়ছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, অনেক মজা পাবেন। একটাই নাম শুনেছেন বিগত 15 বছরে, যারা কেবল চাঁদাবাজি দখলদারি করে। তাছাড়া মানুষের ভালোর জন্য, সমাজের ভালোর জন্য কোনো কিছুই করে না। চাঁদাবাজি দখলদারিতে তারা নাম্বার 1। আর সেই রাজনৈতিক দল বাদে আর যত রাজনৈতিক দল আছে সব একেবারে সাচ্চা কর্মীতে ভর্তি। আজকে এই খবরটা পড়ছি, একটু ভালো করে শুনুন, তারপরে দুটো কথা বলে ভিডিও শেষ করে দেবো, বেশি সময় নেব না। রংপুরের বদরগঞ্জে মজা পাবেন, আমি বলছি শোনেন, মজা পাবেন, ভালো করে শোনেন। রংপুরের বদরগঞ্জে বিএনপির 2 গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত লাবলু মিয়া, বয়স 50, এই নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সংঘর্ষের ঘটনায় সাংবাদিক সহ কমপক্ষে 40 জন আহত হয়েছেন। সংঘর্ষের পর থেকে বদরগঞ্জ পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সারাদিনে অন্তত 2-3টে করে আমি খবর দেখি, এই জেলায় ওই জেলায় বিএনপির 2 পক্ষের সংঘর্ষ, কিন্তু সেসব খবর আপনাদের সামনে আনি না। কিন্তু তা সত্ত্বেও এই খবরটা আপনাদের সামনে এনেছি, কারণ বিশেষ কিছু আছে, তাই না? খবরটা অনেক মজার আছে, একটু ভালো করে শোনেন, একেবারে পুরো চরিত্র চিত্র সব স্পষ্ট হবে। শনিবার 5ই এপ্রিল মানে আজকে বিকেল 4:45টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ওই ব্যক্তি। এর আগে সকালে বদরগঞ্জে বিএনপির 2 গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ছিলেন তিনি। নিহত লাবলু মিয়া বদরগঞ্জ উপজেলার মধুপুর রাজারামপুর এলাকার মহসিন আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বিএনপি নেতা, নাম বলছি না, বিএনপি নেতা ওই তার কাছ থেকে চুক্তিপত্রের ভিত্তিতে শহীদ মিনার এলাকার একটি দোকানঘর ভাড়া নিয়েছিলেন এই জাহিদুল নামের এক ব্যক্তি। চুক্তিপত্রের মেয়াদ শেষ না হলেও অজ্ঞাত কারণে তাকে দোকানটি ছেড়ে দিতে বলা হয়, কিন্তু তিনি দোকান ছেড়ে না দেওয়ায় মালিকপক্ষ ক্ষুব্ধ হয়ে কয়েকদিন আগে ভাড়াটিয়ার দোকান ভাঙচুর করে তাকে বের করে দেয়। এই নিয়ে আজ শনিবার 5ই এপ্রিল সকালে জাহিদুল তার ভাড়া নেওয়া দোকানঘর ভাঙচুরের অভিযোগ তুলে শহীদ মিনারে মানববন্ধনের আয়োজন করে। কিন্তু মানববন্ধন শুরু হওয়ার আগেই দোকান মালিক ইস্তিয়াকের পক্ষ থেকে সাবেক এমপি, জেলা ও উপজেলা বিএনপির সদস্য তারা এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারা, এদের প্রায় 2 শতাধিক লোকজন এসে মানববন্ধনের ব্যানার, ফেস্টুন, প্রচার মাইক সব ছিঁড়ে ভেঙে চুড়ে চলে যায়। এর কিছুক্ষণ পর আবার ওই ভাড়াটিয়া জাহিদুল ইসলামের পক্ষে বিএনপি নেতা শহীদুল ইসলাম মানিকের নেতৃত্বে আরও 2 শতাধিক লোকজন এলে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে।
দুই পক্ষ দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, ছোড়া, বল্লম, তীর, ধনুক এইসব নিয়ে একে অপরকে ধাওয়া পাল্টা ধাওয়া দেয়। প্রায় 1 ঘন্টা ধরে চলা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় সাংবাদিক সহ কমপক্ষে 40 জন আহত হয়েছেন। এদিকে সংঘর্ষ চলাকালীন সময়ে স্থানীয় সাংবাদিক অমুক 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 তারা মারধরের শিকার হয়েছে, তাদের মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে, বিস্তারিত আছে। মানে বুঝে দেখুন, রামদা, তীর, ধনুক, ছোড়া, বল্লম এইসব নিয়ে কাজ হচ্ছে। ভাই কি আদিম যুগে চলে আসলাম নাকি? তীর ধনুক বার হচ্ছে। গত 15 বছরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, দখলদারি, চাঁদাবাজি এরা ছাড়া আর কেউ করতো না, কিন্তু এখন একই দেখা যাচ্ছে শহীদ মিনারের সামনে। তাও বাক স্বাধীনতা কই? ইউনূস সাহেবের বাক স্বাধীনতা কই? এই ভাড়াটিয়া তার দোকানের যে আর কি মেয়াদ, সেই মেয়াদটা না শেষ হওয়ায় তার দোকান মালিক এসে দোকান ভাঙচুর করে দিয়েছে। সেই বিষয় নিয়ে তিনি একটি মানববন্ধন করেছে, অর্থাৎ তার কথা তিনি সমাজে রেখেছে বিচার পাওয়ার জন্য। এখন সে ভুল কি ঠিক পরবর্তী বিষয়, কিন্তু সেই বিচার পাওয়ার জন্য আসা ব্যক্তির উপরে রক্তক্ষয়ী সংঘর্ষ বাদিয়ে দিচ্ছে বিএনপির এক টিম এসে, 2টো টিম এসে, 200 মানুষ এসে। তাহলে এখানে কয়েকটা তো বড় বড় প্রশ্ন আসে। দেশের প্রশাসন কি করছে, এবং এই মহান আদর্শের দল বিএনপি কেন এরকম রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধালো? ওরকম একটা মজলুম দোকানদার যদি তার ভুল হয়ে থাকে, তাহলে আইনি পর্যায়ে কেন সেটা বিচার করা হলো না? কেন এরকম মব জাস্টিস করা হলো? কেন আইন হাতে তুলে নেওয়া হলো? এই বিএনপির নীতি, এই বিএনপির মহান আদর্শ, এই আদর্শ আর নীতি বিক্রি করেই তো 15 বছর তারা চলেছে। কোথায় আজকে নীতি? কোথায় ইউনূসের বাক স্বাধীনতা? সারা দুনিয়াতে ঢোল পিটিয়ে বেড়াচ্ছে। বাংলাদেশের পরিবেশ একেবারে, সমাজ একেবারে পুরো সুশৃঙ্খলভাবে চলছে। আমরা সমস্ত স্তরে মানে একেবারে মানে ওই কি বলে সংস্কার করে করে সর্বনাশ ডেকে নিয়ে এসেছি। তীর ধনুক বেরোচ্ছে শহীদ মিনারের সামনে, তীর ধনুক বেরিয়ে যাচ্ছে। এটা কোন সভ্য সমাজের চিত্র? আপনারা একটু বলে বোঝান তো। দর্শক, যেমনটা বলেছিলাম, বেশি সময় আপনাদের নেব না। যতটুকু ঘটনা আপনাদের সামনে তুলে ধরার সবই আমি তুলে ধরেছি। সমাজে কি হচ্ছে তার নিরন্তর আমি আপনাদের সামনে তুলে ধরার প্রচেষ্টা করছি। এবং এই যে একটা খবর আপনাদের সামনে নিয়ে আসলাম, দিনে এরকম এই যে শত শত খবর আমি রিসার্চ করি, তার মধ্যে এই বিএনপির এক গ্রুপ আর এক গ্রুপের মধ্যে সংঘর্ষ হচ্ছে, এরকম অন্তত 3টে খবর আজকে 3টে জেলায় আমি পেয়েছি। কিন্তু সেসব খবরগুলো একই সব ব্যাপার। কিন্তু এটা কেন নিয়ে আসলাম? এর মধ্যে এই বিশেষত্বগুলো থাকার জন্য, যে একজন ব্যক্তি তার দাবি দেওয়া আছে, সেগুলো নিয়ে সে রাস্তায় নেমেছে। আমাদের মহান আদর্শের দল এসে সেই দাবি দাওয়াগুলো তো বন্ধ করা তো অনেক ছোট বিষয়। সেই মানুষগুলোর উপরে আক্রমণাত্মক হামলা করেছে, মাইক ভাঙচুর করে দিয়েছে, তাদের ফেস্টুন পতাকা সব ছিঁড়ে দিয়েছে প্রকাশ্যে। কি করে এই সাহস পেল বিএনপি? অনেক প্রশ্ন, তাই না? প্রশ্ন থেকেই যায়। আপনাদের কি বলার আছে এই ঘটনাটির বিষয়ে? কি বলবেন এই মহান আদর্শের দলের বিষয়ে এবং ইউনূসের বাক স্বাধীনতার বিষয়ে? একবারে দেশে আইনের শাসন সুচারিতভাবে 2রা অক্টোবর 1983 সাল থেকে 12/5/2011 তারিখ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক অর্ডিন্যান্স 1983 এর 19 ধারা এবং 20 ধারার ব্যত্যয় ঘটিয়ে বেআইনিভাবে বিভিন্ন প্রক্রিয়ায় গ্রামীণ ব্যাংকের তহবিল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যবহার করে প্রায় 50-এর অধিক প্রতিষ্ঠান সৃষ্টি করেছে বলে জানা যায়। এর মধ্যে গ্রামীণ ব্যাংক সম্পর্কিত যে রিভিউ কমিটি করা হয়েছিল, সেই কমিটির প্রতিবেদন মতে 48টি প্রতিষ্ঠান গঠনের তথ্য পাওয়া গেছে। আমি এক এক করে প্রতিষ্ঠানগুলির নাম বলে যাচ্ছি। 1. গ্রামীণ ফান্ড। 2. গ্রামীণ কল্যাণ। 3. গ্রামীণ টেলিকম লিমিটেড। 4. গ্রামীণ শিক্ষা। 5. গ্রামীণ শক্তি। 6. গ্রামীণ কৃষি ফাউন্ডেশন। 7. গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন। 8. গ্রামীণ ট্রাস্ট। 9. গ্রামীণ উদ্যোগ। 10. গ্রামীণ কমিউনিকেশন লিমিটেড। 11. গ্রামীণ সামগ্রী পূর্বাঞ্চল। 12. গ্রামীণ সাইবারনেট লিমিটেড। 13. গণস্বাস্থ্য গ্রামীণ টেক্সটাইল মিলস লিমিটেড। 14. গ্রামীণ নেটওয়ার্ক লিমিটেড। 15. গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। 16. গ্রামীণ সলিউশন লিমিটেড। 17. গ্রামীণ আইটি পার্ক লিমিটেড। 18. গ্রামীণ ব্যবসা বিকাশ। 19. গ্রামীণ ইনফরমেশন হাইওয়ে লিমিটেড। 20. গ্রামীণ স্টার এডুকেশন লিমিটেড। 21. গ্রামীণ ব্যবসা সেবা লিমিটেড। 22. গ্রামীণ বাইটেক লিমিটেড। 23. টিউলিপ ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড। 24. গ্লোব কিডস ডিজিটাল লিমিটেড। 25. রফিক অটো ভ্যান ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি লিমিটেড। 26. গ্রামীণ সামগ্রী। 27. গ্রামীণ
ডানন ফুডস লিমিটেড। 28 গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেড। 29 গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড। 30 গ্রামীণ ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশনস। 31 গ্রামীণ ফোন। 32 গ্রামীণ সামগ্রী উত্তরাঞ্চল। 33 গ্রামীণ হেলথ কেয়ার ট্রাস্ট। 34 গ্রামীণ টেলিকম ট্রাস্ট। 35 BASF গ্রামীণ লিমিটেড। 36 গ্রামীণ ভেউলিয়া ওয়াটার লিমিটেড। 37 গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড। 38 39 নোবেল লরিয়েট ট্রাস্ট। 40 গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল। 41 গ্রামীণ ইন্টেল সোশ্যাল বিজনেস লিমিটেড। 42 ইউনুস সেন্টার ট্রাস্ট। 43 গ্রামীণ আমেরিকা ইনকর্পোরেটেড। 44 গ্রামীণ টেকনোলজি ল্যাব GmbH। 45 গ্রামীণ টেকনোলজি ল্যাব। 46 গ্রামীণ ক্যালেডোনিয়ান নার্সিং কলেজ। 47 গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেড। 48 গ্রামীণ ফাউন্ডেশন USA। ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক অধ্যাদেশে 1920 ধারা ব্যত্যয় ঘটিয়ে পরিচালনা পর্ষদের অনুমোদন ব্যতীত অধিকাংশ প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে নিজেকেই নিয়োগ প্রদান করেছেন। যদিও বেআইনিভাবে এবং নানা প্রতারণার আশ্রয় নিয়ে দীর্ঘদিন পর 30/9/2003 তারিখে অনুষ্ঠিত 66তম বোর্ড সভায় বৃষ্টি প্রতিষ্ঠানে নিজেকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে পরিচালনা পর্ষদে ভূতপেক্ষভাবে অনুমোদন করিয়ে নেন। তবে এই বৃষ্টি প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য যে প্রতিষ্ঠান সেখানে চেয়ারম্যান বা পরিচালক পদে দায়িত্ব পালনের ব্যাপারে গ্রামীণ ব্যাংকের বোর্ড সভা থেকে কোনো অনুমোদন তিনি নেননি। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সার্বক্ষণিক পদে দায়িত্ব পালন করেন, কিন্তু গ্রামীণ ব্যাংকের স্বার্থ ক্ষুণ্ণ করে গ্রামীণ ব্যাংকের সাথে বিশ্বাসভঙ্গ করে এই যে বিভিন্ন প্রতিষ্ঠান তিনি তৈরি করেন এবং অন্য কোনো পদে দায়িত্ব গ্রহণ করেন, এটা তো প্রকৃতপক্ষে আইন ও বিধির খেলাপ করা এবং এই আইন বিধি ব্যত্যয় ঘটিয়ে নিজ স্বার্থ চরিতার্থ করার ছিল তার একমাত্র উদ্দেশ্য। অর্থাৎ গ্রামীণ ব্যাংকের অর্থ সম্পদ বা তহবিল তছরূপ করার এক ধরনের প্রচেষ্টা বলেই সকলের কাছে মনে হচ্ছে। সেটাই হচ্ছে সবথেকে দুঃখজনক যে গ্রামীণ ব্যাংক ভূমিহীন মানুষকে ক্ষুদ্র ঋণ প্রদানের জন্য সৃষ্টি করা হয়েছিল, আর সেই গ্রামীণ ব্যাংকের নাম ভাঙিয়ে তিনি নিজের ভাগ্য গড়ে তুলেছেন। এটার বিচারটা আমি দেশবাসী বা বিশ্ববাসী অথবা যাদের কাছ থেকে তিনি অর্থ এনেছেন সেই ট্যাক্স পেয়ার যারা, তাদের সবাইকে এই বিষয়টি দেখার জন্য যথাযথ ব্যবস্থা নেবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচকবৃন্দদের যারা এতক্ষণ আলোচনা করছিল। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কী হবে অবশ্যই কমেন্টে জানাবেন, যে আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে দরকার কি দরকার নয়, আসলে ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশ সুষ্ঠুভাবে চালাতে পারছেন কি পারছেন না অবশ্যই একটু জানাবেন। তো পরবর্তী আপডেট যারা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, এতক্ষণ যারা লাইক দেননি অবশ্যই একটা করে লাইক দিবেন। ছোট করে একটা ভোট চাই আপনাদের কাছে, আসলে কি শেখ হাসিনা বাংলাদেশ ভালো চালিয়েছে নাকি ডক্টর ইউনূস ভালো চালিয়েছে? আপনি যদি মনে করেন যে শেখ হাসিনা বাংলাদেশ ভালো চালিয়েছে তাহলে কমেন্টে এ লিখবেন, আর যদি মনে করেন শেখ হাসিনা বাংলাদেশ ভালো চালায়নি তাহলে কমেন্টে বি লিখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।